আসসালামু আলাইকুম অফিসারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের প্রথম চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস এর 2 নাম্বার সলভ ক্লাস করব। এর আগে 14টা ক্লাস হয়েছে। 14টা ক্লাস দেখা থাকলে আজকের অঙ্কটা আপনি সুন্দরভাবে বুঝবেন। যদি 14টা ক্লাস দেখা না থাকে তাহলে বুঝতে একটু সমস্যা হতে পারে। আমরা লেকচার শিটের অঙ্কগুলো করছি, সব নিয়ম করা শেষ। আহ, আজকে আমরা বইয়ের 17 নম্বর অঙ্কটা থেকে শুরু করব। আচ্ছা, এখানে আমাদের 17 নম্বর অঙ্কে দুইটা প্রজেক্ট দেওয়া আছে, এ প্রজেক্ট বি প্রজেক্ট। প্রবাবিলিটি দেওয়া আছে, ক্যাশ ফ্লো দেওয়া আছে। তারপরে তারা বলতেছে যে উইদাউট ক্যালকুলেশন এ মিন অ্যান্ড কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ক্যান ইউ সিলেক্ট দ্য বেটার প্রপোজাল অ্যাজুমিং রিস্ক অ্যাডভাইস ম্যানেজমেন্ট। তারা বলতেছে যে গড়, অ্যাভারেজ বা এক্স বার বা আপনার যে এক্সপেক্টেড রিটার্ন এবং কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এগুলো ছাড়া কি আপনি ইয়ে করতে পারবেন? আহ, কি বলে, আহ, ধারণা দিতে পারবেন কোনটা ভালো কোনটা খারাপ? আর 2 নম্বর রিকোয়ারমেন্ট বলছে ভেরিফাইড ইউর, আপনি যেটা বের করছেন সেই সেই সেটা হলো যাচাই করে দেখেন যে এটা হলো বেটার। 3 নম্বর রিকোয়ারমেন্ট, 3টা রিকোয়ারমেন্ট নাই এখানে। আচ্ছা, এখন এটা উইদাউট না উইথ হবে। হ্যাঁ, উইদাউট না, উইথ ক্যালকুলেশন। মিন, মিন যদি বের করতে বলে, আর কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, দুইটা বের করতে বলছে। মিন হলো এই যে এক্সপেক্টেড রিটার্নকেই মিন বলা হয়। এই যে আপনার এই যে প্রবাবিলিটিকে ক্যাশ ফ্লো দ্বারা গুণ করবেন, তাহলে এক্সপেক্টেড রিটার্ন বেরিয়ে আসবে, এটাই মিন। কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের সূত্র হলো আপনার উপরে হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, নিচে হলো এটা কি বলে এক্সপেক্টেড রিটার্ন। এই তো আমরা এগুলো আগে থেকে শেখা আছে আমাদের, শীটের অঙ্কে আমরা করছি এটা। এই যে শীটের অঙ্কে এগুলো করা আছে আগে থেকে, এটা নতুন কিছু না। আপনাদের যদি ব্যক্তিগত কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। হ্যাঁ, প্রবলেম এই যে কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কেন যেটা মার্ক করা, এটাই তো আমি বুঝলাম না এখন। আচ্ছা, এরপরে তারা বলছে প্রবাবিলিটি ইন্ডেক্স বের করো। এগুলো দেওয়ার পরে এনপি বের করো, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করো, প্রজেক্ট কোনটা রিস্কি, কোনটা কম রিস্ক, কোনটা বেশি রিস্ক, এটা বের করো। আর শেষে বসে প্রবাবিলিটি ইন্ডেক্স বের করো। আমাদের এই এক্সপেক্টেড এনপিভি বের করা তো ইজি, এই যে এইভাবে করে ফেললাম। এটা আমরা পারি, এটা আমরা পারি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করা আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্ট, আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করে ফেললাম, শেষ। এই দুটা পারি। নতুন হলো আমাদের বলছে প্রবাবিলিটি ইন্ডেক্স বের করো। প্রবাবিলিটি ইন্ডেক্সের সূত্র জানতে হবে আমাকে, তাহলে পারবো। প্রবাবিলিটি ইন্ডেক্সের সূত্র হলো এই যে প্রফিলিটি প্রফিলিটি ইন্ডেক্সের সূত্র হলো উপরে হলো আবার আপনার পিভিপি অফ এনসিবি। আপনার এখানে আমাদের বিনিয়োগ কত ছিল? বিনিয়োগ ছিল 30,000 টাকা। আর প্রজেক্ট এ তে, বি তে ছিল 36,000 টাকা বিনিয়োগ। প্রজেক্ট এ থেকে গড়ে আমরা আয় করতে পারতেছি হলো 9,000 টাকা। আর প্রজেক্ট বি থেকেও গড়ে আয় করতেছি 9,000 টাকা। এখন ওই পিবি অফ
এই যে এখানে পিবি অফ এনসিপি, বিনিয়োগ প্লাস যে এনপিভি বের হবে সে দুটো যোগ করব, টিপিবি প্লাস এনপিভি, আর নিচে হবে হলো এনসিও। হ্যাঁ, আচ্ছা আমি এটা সূত্রে সহজে বুঝাই দিই, এখানে যে ব্যবস্থা এইভাবে করলে তো আপনাদের ভেজাল লাগতেছে, আমি একটু বোর্ডে বুঝাই দিই তাহলে ভেজালটা একটু কম লাগবে। যারা পপুলেটিভ আপনার পিআই এর সূত্র আপনারা জানেন, পিআই সমান সমান উপরে হলো টিপিভি আর নিচে হলো এনসিও ইন্টু 100। এনসিও হলো যেটা বিনিয়োগ, 30,000 টাকা বিনিয়োগ। আর টিপিভি মানে কি? টিপিপিভি মাইনাস এনসিও সমান সমান এনপিভি আসে। তা টিপিভি বের করতে গেলে এনপিভি থেকে এনপির সাথে এনসিও যোগ করলে আপনি টিপিভি পাবেন। এই এনপিভি হলো এই যে ইয়ারটাই এখানে এনপিভি, আর এনসিও হলো 30,000। ইয়ার যদি 9,000 টাকা হয় তাহলে এই 30,000 টাকা যদি যোগ করি তাহলে আসতেছে 3,39,000 টাকা। তাহলে এই টিপিভি বের করতে হবে এইভাবে, 30,000 আর 9,000। আচ্ছা এরপরে আমরা এটা পিআই বের করলাম 19 নাম্বার। তারা বলছে রেঞ্জ বের করো, মিন ডিভিয়েশন বের করো, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করো, কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করো। রেঞ্জ হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু বাদ থেকে রেঞ্জ বলে। হাইয়েস্ট ভ্যালু এখানে কত আছে? হাইয়েস্ট ভ্যালু আমরা দেখতেছি, হাইয়েস্ট ভ্যালু আছে 15,000, আর লোয়েস্ট ভ্যালু আছে হলো আপনার, সরি আমরা অন্য অঙ্কে চলে গেছি। এখানে হাইয়েস্ট ভ্যালু আছে 9,000 আর লোয়েস্ট ভ্যালু আছে 2,000। তাহলে 9,000 থেকে 2,000 বাদ দিলাম, রেঞ্জ বেরিয়ে আসলো। পরে তারা বলছে হলো মিন ডিভিয়েশন, রেঞ্জ মিন ডিভিয়েশন বের করো। এখন মিন ডিভিয়েশন বের করার সূত্র আপনার প্রথম বছরের সিএফ, এই যে ক্যাশ ফ্লো আর কি, এই যে 9,000 6,000 2,000 না, 9,000 6,000 2,000 থেকে এক্সপেক্টেড ক্যাশ ফ্লোকে বাদ দিতে হবে। এক্সপেক্টেড ক্যাশ ফ্লো তো আমরা জানি এইটার সাথে এটা গুণ করলে এক্সপেক্টেড ক্যাশ ফ্লো আসে, যে 5,400, ওই 5,400 প্রতিবার বাদ দিব, প্রতিবার বাদ দিব, প্রতিবার বাদ দিব। সাথে গুণ করব কাকে জানেন? সাথে গুণ করব আমরা প্রবাবিলিটি গুণ করবো। এই যে প্রবাবিলিটি এখানে দেওয়া আছে, অর্থাৎ আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর মিন ডিভিয়েশনের ভিতরে বেশি একটা তফাৎ নাই। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে এসডি রুট ওভার দিয়ে আর মাইনাস ইয়ার স্কোয়ার ইন্টু পি, এই স্কোয়ার আছে এই রুট ওভার আছে। যদি মিন ডিভিয়েশন বের করি স্কোয়ার রুট থাকবে না, এইটা হবে সূত্র। তো এই কাজটা আমরা করলাম এখানে। আচ্ছা এরপরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন চাইলো, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন তো আমরা বের করতে পারি। ডি নাম্বার সিবি চাইছে, সিবি আমরা বের করে দিতে পারি। আচ্ছা এখানে কমেন্টে আপনাদের কি কোয়েশ্চেন আসছে দেখি। বলে এনইউপিবি এর 19 সালের এক্সপেক্টেড রিটার্নটা বুঝিয়ে দেন। আপনি ইয়ে করেন, আহ, আপনার প্রশ্নের ছবিটা দেন। কোন প্রশ্নটা? 19 সালে তো বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং। প্রশ্নটার ছবি উঠিয়ে দিতে পারেন, সেটার সাথে সমাধানের ছবি উঠিয়ে দিতে পারেন। প্রবলেম 6 করলে এটা হয়ে যাবে, এটা কোনো সমস্যা না। এটা এই যে এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে, প্রবাবিলিটি দেওয়া আছে। এখানে চাইছে হলো আপনার সিবি চাইছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন চাইছে। তারপরে দুইটার মধ্যে কোনটা রিস্কি? আমাদের এক্সপেক্টেড রিটার্ন বের করলাম, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করলাম, দুইটার সিবি দুইটা বের করলাম। দুইটার মাঝে যেটা সিবি কম এটা কম রিস্কি, যেটার সিবি বেশি এটা বেশি রিস্কি। হ্যাঁ, এরপর 21 নাম্বার।
21 নাম্বারতেও কোনো ঝামেলা নাই, সেম সেম টু সেম অঙ্ক। প্রবলেম 6 করলে পারবেন। 22 নাম্বার, 22 নাম্বারে নতুন কিছু আছে। 22 নাম্বার 22 নাম্বারে বলতেছে, এটা আমার ইয়েতে আছে, এক্সেস শিটে আছে। বলছে আর্নিং ফ্রম অ্যাসেট। আর্নিং ফ্রম অ্যাসেট দেওয়া আছে 2,000, 4,000, 6,000, 8,000, 10,000। প্রবাবিলিটি দেওয়া আছে। টোটাল ফান্ডস ইনভেস্টেড ইন অ্যাসেট অ্যামাউন্ট টাকা 1 লাখ, এনসিও 1 লাখ টাকা দেওয়া আছে। অ্যাসেট আর ফিনান্সড বাই ইকুইটি ফান্ড অ্যাবভ হুইচ ফ্রম বি অ্যাসেটস আর ফিনিশড বাই ইকুইটি 50,000 টাকা, অ্যান্ড ডেপথ 50,000, রেট অফ ইন্টারেস্ট 4%, ক্যালকুলেট কোফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স সিভি ই অফ দ্য শেয়ার হোল্ডার আর্নিংস। এই জিনিসটা একটু বুঝে নেন। আমার এই ব্যবসাটা করতে হলে 1 লাখ টাকা মূলধনের দরকার একজন। এখন এই 1 লাখ টাকা, একটা ফার্ম আছে, সে 1 লাখ টাকা বিনিয়োগ করবে নিজেই মূলধনের মাধ্যমে। 2 নাম্বার ওয়েতে আছে 50,000 মূলধন, 50,000 টাকা সুদের মাধ্যমে 4% সুদে করবে। ক্যালকুলেট করতে বলছে, কোফিসিয়েন্ট অফ সিভি বের করতে বলছে, আর শেয়ার হোল্ডার ইকুইটি বের করতে বলছে, ইপিএস বের করতে বলছে, শেয়ার হোল্ডার আর্নিংস। তার আগে আমরা যদি ইয়ে বের করতে চাই, এক্সপেক্টেড ক্যাশ ফ্লো বের করার জন্য যে সূত্র ব্যবহার করে ফেললাম, চলে আসলো যে 2,000 গুণ 10, 4,000 গুণ এই যে 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 আছে এগুলো করে ফেললাম। এখন এক্সপেক্টেড ক্যাশ ফ্লো বিয়েরটা কিন্তু একটু ব্যতিক্রম। কেন? এরটা তো ইজি, এটার সাথে এটার গুণ। বিয়েরটার ক্ষেত্রে এই আয়টা হবে না, এই আয় থেকে সুদের টাকা বাদ দিতে হবে। কেন? সুদ তো 4% সুদ দিতে হবে না, তখন আয় কমে যাবে। তো 50,000-এর 4% আসে হলো যে টাকাটা, সুদ আসে 50,000-এর 2,000 টাকা। এই 2,000 টাকা সুদ বাদ দিতে হবে, বাদ দিলে ইএটি আসবে। এই টাকার সাথে প্রবাবিলিটি গুণ করলে আমাকে এক্সপেক্টেড রিটার্ন পেয়ে যাবো আর কি। মানে এখানে তো আর সুদ দিতে হচ্ছে না, এটাই আপনার লাভ, আর এখানে লাভ কম। তা আমাদের এর এক্সপেক্টেড রিটার্ন, বির এক্সপেক্টেড রিটার্ন বেরিয়ে আসলো। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন তো এখন করা ইজি একেবারে। এটা এই যে এখান থেকে এই 6,000 প্রতি ক্ষেত্রে বাদ দিয়ে 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 করে ফেললাম। হ্যাঁ, এটার ক্ষেত্রে 4,000 টাকা প্রতি ক্ষেত্রে বাদ দিলাম। এই চার, এখানে 4,000 আসছে না, 2,000 আসছে, সরি, এই 4,000 টাকা আসছে না, এই 4,000 টাকা এই প্রতি ক্ষেত্রে ইএটি থেকে বাদ দিয়ে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করে ফেললাম, চলে আসলো। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর এক্সপেক্টেড রিটার্ন পেয়ে গেলাম, সিবি বেরিয়ে আসলো। এটাই ছিল আমাদের নতুন অঙ্ক। আচ্ছা, এরপরে আমাদের, এটা তো করাই ফেলছি লেকচার শিটের 11, আর এটা এক জিনিস। আর এটা এক জিনিস। 25 নাম্বারটা প্রবলেম 11 মতো। 26ও 11 মতো। ঠিক আছে, 26 পর্যন্ত করলাম, বাকিগুলো আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করবো আবার। হ্যাঁ, নেক্সট ক্লাস দেখা হবে আবার। আরেকটা সলভ ক্লাস করলে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, যদি নেক্সট ক্লাসে ছবি উঠিয়ে দিতে পারেন যে স্যার এটা বুঝি নাই, সেটা বুঝি নাই, বুঝাই দিব। হ্যাঁ, একজন আমাকে একটা ছবি উঠিয়ে দিছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। উম, একটু বড় করা দরকার। আচ্ছা, এখানে আপনাদের এক্সপেক্টেড রিটার্ন বের করার জন্য তো অনেক সূত্র আছে। বিটা দেওয়া থাকলে এই সূত্র ব্যবহার করতে হবে। হ্যাঁ,
বিটা দেওয়া থাকলে এই সূত্র ব্যবহার করতে হবে, বিটা বা রিস্ক ইন্ডেক্স দেওয়া থাকলে এই সূত্র ব্যবহার করতে হবে। এখানে প্রবাবিলিটি নাই, তাহলে আপনি করবেন কিভাবে? এই অঙ্কে তো আপনার বিটা দেওয়া আছে, তো বিটা দেওয়া থাকলে এই সূত্র করতে হবে। যদি আপনি আম, এই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে তো এখন রিস্ক এন্ড রিটার্নের ক্লাস করাচ্ছি, ওইখানে দেখবেন এই সূত্র ব্যবহার করে করছি। এটা কোন সূত্র? এটা হলো এই সূত্রটা। আমরা যাই এখানে, এখানে দেখেন আমরা যখন এই অঙ্কগুলা করলাম, আর এ ডি আর সিএপিএম এর সূত্র এটা। আশা কি উত্তরটা পেয়েছেন আপনি? হ্যাঁ, নেক্সট ক্লাসে কি হয়েছে, আর এম থেকে আর এফ বাদ দিয়ে নাই কেন স্যার? আর এফ থেকে আর এম বাদ দিয়ে নাই? রিস্ক প্রিমিয়াম দেওয়া আছে। রিস্ক প্রিমিয়ামের অর্থ হলো আর এফ থেকে আর এম বাদ দেওয়া। আপনি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট স্টুডেন্ট হলে এটা ভালো বুঝবেন। আপনার রিস্ক প্রিমিয়াম কি? রিস্ক প্রিমিয়াম হলো আপনার রিস্ক প্রিমিয়ামটা হলো যে আর এফ থেকে আর এম বাদ দেওয়ার পর যে টাকা থাকে এটাকে রিস্ক প্রিমিয়াম বলে। এই অঙ্কে রিস্ক প্রিমিয়াম দেওয়া, তারা বলেছে রিস্ক প্রিমিয়াম আছে। আর এফ এটা, আর মার্কেট রিস্ক প্রিমিয়াম হলো ওই 8%। এই জন্য আর বাদ দেওয়া দরকার নেই, এটাই হলো আর এফ থেকে আর এম বাদের বিয়োগ ফলে রিস্ক প্রিমিয়াম। হ্যাঁ, আর যদি আপনি অ্যাকাউন্টিং স্টুডেন্ট হয়ে থাকেন বা ফিনান্সের, আপনাদের প্রিন্সিপালস অফ ফিনান্স রিস্কের রিটার্ন বইতে এই অঙ্কগুলা করা আছে। তা আপনি বুঝে নেন, তাহলে আর এম মাইনাস আর এফ জিনিসটা হলো রিস্ক প্রিমিয়াম। এই 2 দিন আগেও ক্লাসে বুঝাই দিছি, ইনভেস্টমেন্ট বা ফিনান্স ক্লাস। তাই আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।